হরমুজ প্রণালীতে ট্রাম্পের প্রজেক্ট ফ্রিডম যুদ্ধের হুঁশিয়ারি দিয়ে পাল্টা রুখে দাঁড়ালো ইরান। স্বপ্নভঙ্গ মার্কিন তরুণদের, 16 মাসে জনপ্রিয়তা হারালেন ট্রাম্প, চিন্তায় রিপাবলিকান শিবির। এআরটি চুক্তি নিয়ে তোলপাড়, বাংলাদেশের 131 বাধ্যবাধকতার বিপরীতে যুক্তরাষ্ট্রের মাত্র 6। যুদ্ধের মেঘ আরও ঘনীভূত হচ্ছে মধ্যপ্রাচ্যের আকাশে। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের একটি ঘোষণা এবং ইরানের পাল্টা হুঁশিয়ারিতে বিশ্ব রাজনীতিতে এখন চরম উত্তেজনা। হরমুজ প্রণালী থেকে গাজা, সর্বত্রই যেন বারুদের গন্ধ। বিশ্বের অন্যতম গুরুত্বপূর্ণ বাণিজ্য পথ হরমুজ প্রণালী এখন রণক্ষেত্রে রূপ নেওয়ার পথে। প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ঘোষণা করেছেন বিশেষ নৌ মিশন প্রজেক্ট ফ্রিডম। আটকে পড়া জাহাজগুলোকে উদ্ধারের নামে শুরু হতে যাওয়া এই অভিযানকে কেন্দ্র করে কয়েক ঘন্টার মধ্যেই অপারেশন শুরু করার নির্দেশ দিয়েছে হোয়াইট হাউস। তবে তেহরান এই পদক্ষেপকে সহজভাবে নিচ্ছে না। শীর্ষ ইরানি আইন প্রণেতা ইব্রাহিম আজিজি সরাসরি হুঁশিয়ারি দিয়ে বলেছেন, এই প্রণালীতে মার্কিন হস্তক্ষেপ হবে যুদ্ধবিরতির চরম লঙ্ঘন। এর আগে যুদ্ধ বন্ধে ইরান 14 দফার একটি প্রস্তাব পাঠালেও ট্রাম্প তা অগ্রহণযোগ্য বলে নাকচ করে দেন। ফলে কূটনৈতিক আলোচনার পথ প্রায় বন্ধ হয়ে গেছে। অন্যদিকে ইসরায়েলি বাহিনী লেবাননে তাদের বিমান হামলা আরও জোরদার করেছে, যেখানে অন্তত 5 জন স্বাস্থ্যকর্মী আহত হয়েছেন। পাশাপাশি গাজা উপত্যকায় নিজেদের নিয়ন্ত্রণ আরও বাড়াতে ইসরায়েল নতুন করে ঘোষণা করেছে বিতর্কিত অরেঞ্জ লাইন। এর ফলে ওই অঞ্চলে মানবিক সংকট ও সামরিক অস্থিরতা এক নতুন মাত্রা পেল। ট্রাম্পের সামরিক সক্রিয়তা আর ইরানের পাল্টা প্রতিরোধ, এই দ্বন্দ্বে পুরো বিশ্বের নজর এখন মধ্যপ্রাচ্যের দিকে। এই উত্তেজনা কি নতুন কোনো বৈশ্বিক যুদ্ধের সূত্রপাত ঘটাবে, সেটি এখন দেখার বিষয়। 2024 সালের মার্কিন নির্বাচনে যে তরুণ ভোটারদের উপরে ভর করে ডোনাল্ড ট্রাম্প হোয়াইট হাউসে ফিরেছিলেন, 2026 সালের শুরুতে এসে সেই তরুণদের মধ্যেই তার জনপ্রিয়তা তলানিতে ঠেকেছে। বিশ্বের ইতিহাসে সেরা অর্থনীতি গড়ার যে স্বপ্ন ট্রাম্প তরুণ প্রজন্মকে দেখিয়েছিলেন, 1 বছর না ঘুরতেই সেই রঙিন চশমার মোহ কাটতে শুরু করেছে। ইউগভ ও দ্য ইকোনমিস্টের সাম্প্রতিক যৌথ সমীক্ষা বলছে, 2025 সালের জানুয়ারিতে 18 থেকে 29 বছর বয়সী তরুণদের মধ্যে ট্রাম্পের জনসমর্থন ছিল 48%, কিন্তু বর্তমানে সে সমর্থন 25 থেকে 33% ঘরে এসে দাঁড়িয়েছে। অর্থাৎ মাত্র 16 মাসের মাথায় ট্রাম্পের প্রতি তরুণদের আস্থার বড় একটি অংশ বিলীন হয়ে গেছে। রাজনৈতিক বিশ্লেষকদের মতে লাখ লাখ তরুণ ভোটারের এই সমর্থন হারানোর পেছনে রয়েছে প্রশাসনের চরম ব্যর্থতা। নির্বাচনের আগে দেওয়া বড় বড় প্রতিশ্রুতি, যেমন সহজলভ্য আবাসন, সস্তা জীবনযাত্রা এবং নতুন কর্মসংস্থান, বাস্তবায়নে ট্রাম্প প্রশাসন এখনও কার্যকর কোনো পদক্ষেপ নিতে পারেনি। চটকদার স্লোগান আর বাস্তবতার রূঢ় ব্যবধান যত স্পষ্ট হচ্ছে, তরুণ প্রজন্ম ততটাই ক্ষুব্ধ হয়ে উঠছে। তরুণদের এই অবিশ্বাসের প্রভাব কেবল ট্রাম্পের ব্যক্তিগত জনপ্রিয়তায় নয়, বরং পুরো রিপাবলিকান শিবিরের উপর পড়ছে। ডেমোক্রেটরা যখন আগামী নির্বাচনের প্রস্তুতি নিচ্ছে, তখন তরুণদের এই অসন্তোষ ট্রাম্পের জন্য বড় ধরনের মাথা ব্যথার কারণ হয়ে দাঁড়িয়েছে। বিশ্লেষকরা মনে করছেন, যদি দ্রুত অর্থনৈতিক স্থিতিশীলতা এবং কর্মসংস্থান নিশ্চিত করা না যায়, তবে এই মোহভঙ্গ ট্রাম্পের জন্য রাজনৈতিক বিপর্যয় ডেকে আনতে পারে। সম্প্রতি হোয়াইট হাউসের অফিসিয়াল এক্স অ্যাকাউন্ট থেকে পোস্ট করা একটি ছবি আন্তর্জাতিক মহলে ব্যাপক শোরগোল ফেলে দিয়েছে। ছবিতে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে হাতে কয়েকটি উনু কার্ড নিয়ে হাসি মুখে দাঁড়িয়ে থাকতে দেখা যায়। যদিও পোস্টটিতে কোনো ক্যাপশন ছিল না, তবে ছবির উপরে বড় অক্ষরে লেখা ছিল, সব কার্ড আমার কাছে। প্রথম দেখায় এটিকে সাধারণ কোনো ছবি মনে হলেও আন্তর্জাতিক বিশ্লেষকরা এর গভীর রাজনৈতিক তাৎপর্য খুঁজছেন। বিশেষ করে মধ্যপ্রাচ্যে যখন চরম উত্তেজনা বিরাজ করছে, তখন এই ধরনের ছবি পোস্ট করাকে অনেকেই তেহরানের প্রতি একটি পরোক্ষ হুঁশিয়ারি হিসেবে দেখছেন। উনু কার্ডে যেমন হঠাৎ করে খেলার মোড় ঘুরিয়ে দেওয়ার ক্ষমতা থাকে, তেমনি ট্রাম্পও কি মধ্যপ্রাচ্যের নীতিতে কোনো চমক দেখাতে যাচ্ছেন? এমন প্রশ্ন এখন সবার মুখে।
কাতার ভিত্তিক সংবাদ মাধ্যম আল জাজিরা এই ছবির বিষয়ে একটি বিশ্লেষণধর্মী প্রতিবেদন প্রকাশ করেছে। তাদের মতে হরমুজ প্রণালী দখল এবং ইরানের পারমাণবিক কর্মসূচি নিয়ে ওয়াশিংটনের সাথে তেহরানের যে দীর্ঘদিনের বিরোধ, এই ছবিটি তারই একটি প্রতীকী বহিঃপ্রকাশ হতে পারে। ট্রাম্প হয়তো বোঝাতে চাইছেন যে এই কূটনৈতিক লড়াইয়ে নিয়ন্ত্রণ পুরোপুরি তার হাতেই রয়েছে। ছবিটি প্রকাশ হওয়ার পরপরই সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়ে যায়। কেউ কেউ এটিকে প্রেসিডেন্টের রসবোধ হিসেবে দেখছেন, আবার কেউ কেউ মনে করছেন এটি প্রতিপক্ষ দেশগুলোকে মানসিক চাপে রাখার একটি কৌশল। তবে অফিসিয়াল কোনো ব্যাখ্যা না আসায় এই অনুকার্ড রহস্য আপাতত অমীমাংসিতই থেকে যাচ্ছে। বাংলাদেশ ও যুক্তরাষ্ট্রের মধ্যে সম্প্রতি স্বাক্ষরিত এগ্রিমেন্ট অন রেসিপ্রোকাল ট্রেড বা এআরটি নিয়ে এখন দেশ জুড়ে তোলপাড়। ৩২ পৃষ্ঠার এই চুক্তিতে বাংলাদেশের ওপর আরোপ করা হয়েছে একতরফা সব বাধ্যবাধকতা, যেখানে যুক্তরাষ্ট্রের দায়িত্ব একেবারেই নগণ্য। কিন্তু কেন এই চুক্তিকে ভারসাম্যহীন বলছেন বিশেষজ্ঞরা? চুক্তির ভাষা বিশ্লেষণ করলে দেখা যায় এক অদ্ভুত বৈষম্য। আন্তর্জাতিক আইনে শ্যাল শব্দটির অর্থ হল বাধ্যতামূলক, পালনীয়, কিন্তু পুরো চুক্তিতে শ্যাল শব্দটি ব্যবহার করা হয়েছে ১৭৯ বার। এর মধ্যে বাংলাদেশ শ্যাল বা বাংলাদেশের জন্য বাধ্যবাধকতা আছে ১৩১ বার, অথচ ইউএস শ্যাল বা যুক্তরাষ্ট্রের জন্য বাধ্যবাধকতা আছে মাত্র ৬ বার। চুক্তির প্রধান শর্ত অনুযায়ী মার্কিন কৃষিপণ্য, বিশেষ করে মাংস ও দুগ্ধজাত পণ্যের ক্ষেত্রে বাংলাদেশ নিজস্ব কোনো মানদণ্ড বা পরীক্ষা চাপাতে পারবে না। এমনকি মার্কিন মিনারেল ওয়াটার বা ওষুধের ক্ষেত্রেও যুক্তরাষ্ট্রের ফুড অ্যান্ড ড্রাগ অ্যাডমিনিস্ট্রেশনের সনদকেই চূড়ান্ত বলে মানতে হবে। সবচেয়ে স্পর্শকাতর বিষয় হলো ডিজিটাল বাণিজ্য ও জাতীয় নিরাপত্তা। চুক্তির ফলে মার্কিন ডিজিটাল কোম্পানিগুলো ওপর বাংলাদেশ কোনো বিশেষ কর আরোপ করতে পারবে না। এমনকি এনক্রিপ্টেড সেবায় ব্যবহারকারী শনাক্ত করার ক্ষমতাও হারাবে সরকার। আরও আছে ভূরাজনৈতিক বাধ্যবাধকতা। ওয়াশিংটনের জাতীয় নিরাপত্তার স্বার্থে বাংলাদেশ কোনো দেশ থেকে পারমাণবিক চুল্লি বা ইউরেনিয়াম কিনতে পারবে না, যা সরাসরি রাশিয়া বা চীনের সঙ্গে বাংলাদেশের জ্বালানি সহযোগিতাকে চ্যালেঞ্জের মুখে ফেলবে। বিনিয়োগে বাংলাদেশ কি পাচ্ছে? পোশাক রপ্তানিতে সামান্য শুল্ক ছাড়ের আশ্বাস দেওয়া হলেও তা নির্ভর করবে বাংলাদেশ কতটুকু মার্কিন তুলা আমদানি করছে তার ওপর। অর্থাৎ লাভের পাল্লা যে যুক্তরাষ্ট্রের দিকেই ভারী তা স্পষ্ট। প্রশ্ন এখন একটাই, জাতীয় সার্বভৌমত্ব, অর্থনৈতিক স্বাধীনতা কি তবে বড় কোনো চুক্তির বলি হলো? আটলান্টিক মহাসাগরে ভ্রমণরত একটি অভিজাত প্রমোত্তরীতে ছড়িয়ে পড়া বিরল এক ভাইরাসের প্রাদুর্ভাব বিশ্বজুড়ে ব্যাপক উদ্বেগ ও আতঙ্ক তৈরি করেছে। এমভি হন্ডিয়াস নামের এই প্রমোত্তরীতে হান্টা ভাইরাসে আক্রান্ত হয়ে ইতিমধ্যে ৩ জন পর্যটকের মৃত্যু হয়েছে বলে নিশ্চিত করেছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা। জানা গেছে প্রমোত্তরীটি আর্জেন্টিনার উশুইয়া থেকে কেপ ভার্দের উদ্দেশ্যে যাচ্ছিল। যাত্রাপথেই বেশ কয়েকজন পর্যটক গুরুতর অসুস্থ হয়ে পড়েন। বিশ্ব স্বাস্থ্য সংস্থার বিবৃতি অনুযায়ী ল্যাব পরীক্ষায় অন্তত একজনের শরীরে হান্টা ভাইরাসের উপস্থিতি নিশ্চিত করা হয়েছে। এছাড়া আরও ৫ জন যাত্রীর শরীরে এই ভাইরাসের সংক্রমণের জোরালো সন্দেহ রয়েছে। বর্তমানে আক্রান্তদের মধ্যে একজন দক্ষিণ আফ্রিকায় লাইফ সাপোর্টে রয়েছেন। হান্টা ভাইরাস একটি অত্যন্ত বিরল ও প্রাণঘাতী রোগ। এটি মূলত সংক্রমিত ইঁদুরের মল, মূত্র ও লালা থেকে মানুষের শরীরে প্রবেশ করে। মানুষের শরীরে এটি তীব্র শ্বাসকষ্ট এবং রক্তক্ষরণজনিত জ্বর তৈরি করতে পারে। এই রোগের কোনো নির্দিষ্ট প্রতিষেধক না থাকায় এবং প্রায় ৪০% মৃত্যুর হার হওয়ায় এটি অত্যন্ত বিপজ্জনক হিসেবে বিবেচিত। মহামারী মোকাবেলায় বিশ্ব স্বাস্থ্য সংস্থা বর্তমানে আন্তর্জাতিক সমন্বয় জোরদার করেছে। জাহাজের যাত্রী ও ক্রুদের সর্বোচ্চ চিকিৎসা সহায়তা দেওয়া হচ্ছে এবং ভাইরাসের জিনগত বিশ্লেষণ শুরু হয়েছে। এছাড়া উপসর্গ থাকা বাকি 2 যাত্রীকে নিরাপদে সরিয়ে নেওয়ার জন্য বিভিন্ন দেশের মধ্যে আলোচনা চলছে। সমুদ্রের মাঝখানে এমন এক ভাইরাসের প্রাদুর্ভাব আধুনিক পর্যটন ও জনস্বাস্থ্যের জন্য নতুন এক চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে।
বিশ্বজুড়ে অভিবাসন প্রত্যাশীদের জন্য আজ রয়েছে দুটি গুরুত্বপূর্ণ খবর। একদিকে কানাডা তাদের স্থায়ী বসবাসের আবেদন ফি বৃদ্ধি করেছে, অন্যদিকে ইতালি আগামী 3 বছরের জন্য প্রায় 5 লক্ষ কর্মী নিয়োগের মেগা পরিকল্পনা ঘোষণা করেছে। বিস্তারিত থাকছে আজকের বিশেষ প্রতিবেদনে। প্রথমেই আসা যাক কানাডার খবরে। গত 30 এপ্রিল থেকে কার্যকর হয়েছে ইমিগ্রেশন রিফিউজেস অ্যান্ড সিটিজেনশিপ কানাডার নতুন ফি কাঠামো। মুদ্রাস্ফীতির সাথে সামঞ্জস্য রেখে রাইট অফ পার্মানেন্ট রেসিডেন্স ফি এখন 5% বেড়ে দাঁড়িয়েছে $600 কানাডিয়ান। প্রভিন্সিয়াল নমিনি বা পিএনপি প্রোগ্রামের ফি 950 থেকে বেড়ে হয়েছে $990। বিশেষজ্ঞরা বলছেন একটি 4 জনের পরিবারের জন্য এখন ফেডারেল ফি বাবদি গুনতে হবে প্রায় $2,700। তাই পুরনো ফি দিয়ে আবেদন করলে তা বাতিল হওয়ার ঝুঁকি রয়েছে। অন্যদিকে ইউরোপের অন্যতম জনপ্রিয় দেশ ইতালি তাদের 2026-2028 মেয়াদের জন্য দেখরেতো ফ্লাসি বা কর্মী আগমন ডিক্রি অনুমোদন করেছে। এই ঐতিহাসিক পরিকল্পনায় মোট 4,97,550 জন অইউরোপীয় নাগরিককে বৈধভাবে প্রবেশের সুযোগ দেওয়া হবে। এর মধ্যে 2,67,000 পদ কৃষি এবং পর্যটন খাতের মৌসুমি কাজের জন্য সংরক্ষিত। এবারের ইতালিয়ান ডিক্রিতে রয়েছে বিশেষ কিছু চমক। সরকার প্রথাগত ক্লিক ডে বা আবেদনের দ্রুত প্রতিযোগিতার বদলে বছরব্যাপী আবেদন পদ্ধতি চালুর ইঙ্গিত দিয়েছে। এছাড়া যারা নিজ দেশে ইতালীয় স্বীকৃতি কারিগরি প্রশিক্ষণ শেষ করেছেন তাদের জন্য থাকছে কোটামুক্ত বিশেষ প্রবেশাধিকার। বিশ্বের এই পরিবর্তিত পরিস্থিতিতে অভিবাসন প্রত্যাশীদের সঠিক নথিপত্র এবং নতুন ফির ব্যাপারে সতর্ক থাকার পরামর্শ দিয়েছেন বিশেষজ্ঞরা। তবে খরচ বাড়লেও ইতালির এই দীর্ঘমেয়াদী পরিকল্পনা দক্ষ কর্মীদের জন্য নতুন দিগন্ত খুলে দিচ্ছে। ইউরোপীয় ইউনিয়নের দেশগুলোর মধ্যে যখন সামগ্রিকভাবে রাজনৈতিক আশ্রয় দেওয়ার হার কমছে, ঠিক তখনই আয়ারল্যান্ডে দেখা যাচ্ছে উল্টো চিত্র। 2025 সালে আয়ারল্যান্ডে রেকর্ড সংখ্যক 5,085 জন ব্যক্তিকে আন্তর্জাতিক সুরক্ষা বা প্রোটেকশন স্ট্যাটাস দেওয়া হয়েছে, যা দেশটির ইতিহাসে সর্বোচ্চ। ইউরো স্টেটের তথ্য অনুযায়ী গত বছর ইউর 27টি সদস্য রাষ্ট্রের মধ্যে আয়ারল্যান্ড সুরক্ষা মর্যাদা দেওয়ার ক্ষেত্রে 9ম স্থানে উঠে এসেছে। মজার বিষয় হলো আয়ারল্যান্ডে আবেদনের সফলতার হার প্রায় 63.4%, যেখানে ইউরোপীয় ইউনিয়নের গড় হার মাত্র 39.1%। আয়ারল্যান্ডের এই পরিসংখ্যান গত 2024 সালের তুলনায় 8% বৃদ্ধি পেয়েছে। আবেদনকারীদের মধ্যে নিকারাগুয়া, মিয়ানমার, সুদান এবং সোমালিয়ার নাগরিকদের সফলতার হার ছিল সবচেয়ে বেশি, প্রায় 90% উপরে। এছাড়াও ফিলিস্তিন, বাংলাদেশ, আফগানিস্তান এবং ইউক্রেনের নাগরিকদের আবেদনের ক্ষেত্রেও ইতিবাচক সিদ্ধান্ত আসার হার অনেক বেশি ছিল। তবে ভারত, ব্রাজিল, আলবেনিয়া এবং মরক্কোর মতো দেশ থেকে আসা আবেদনকারীদের ক্ষেত্রে সফলতার হার ছিল 20%-এরও কম। ক্রমবর্ধমান আবেদনের চাপ সামলাতে আয়ারল্যান্ডের বিচারমন্ত্রী জিম ও'ক্যালাহান গত বছর কঠোর অবস্থান নেওয়ার কথা জানিয়েছিলেন। এরই ধারাবাহিকতায় আন্তর্জাতিক সুরক্ষা বিল 2026 সম্প্রতি আইনে পরিণত হয়েছে। রাষ্ট্রপতি ক্যাথরিন কলোনি গত মাসে এই বিলে স্বাক্ষর করেছেন। নতুন এই আইনের ফলে আশ্রয় প্রার্থীদের আবেদন বিচার প্রক্রিয়া আরও দ্রুত সম্পন্ন হবে। সরকারের আশা, এর ফলে সুরক্ষা প্রত্যাশীদের আবাসন খরচ কমবে এবং যাদের আবেদন বাতিল হবে তাদের দ্রুত নিজ দেশে ফেরত পাঠানো সম্ভব হবে। তবে সামাজিক সংহতি বজায় রাখা এবং মানবিক সাহায্যের ভারসাম্য বজায় রাখাই এখন আয়ারল্যান্ড সরকারের জন্য বড় চ্যালেঞ্জ।